আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের রাজনীতি এখন এক অস্থিরতার মধ্যে পড়েছে। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এক অজানা চাপা শব্দ শোনা যাচ্ছে। ক্ষমতার হাওয়া কি বদলাতে শুরু করেছে? চলুন দেখে আসি। যারা এতদিন ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে গলা উঁচু করে হুমকি দিচ্ছিলেন, আজ তাদেরই গলায় কেন কাঁপুনি? তারা কয়েক মাস আগেও আমরাই নতুন বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছিলেন, আর এখন বলছেন ভুল হয়েছে। এনসিপির আহ্বায়ক হঠাৎ ঘোষণা দিচ্ছেন অর্ধেক উপদেষ্টা তাদের বিশ্বাস করে ভুল করেছি, এমনকি প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করে নাকি ভুল করেছে। অন্যদিকে কেউ কেউ বলছেন ডক্টর ইউনূসকে বিশ্বাস করাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। সার্জিস নামের একজন অর্বাচিন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে মৃত্যু ছাড়া কারো নাকি সেফ এক্সিটও নাই। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। এই কথাগুলো শুনে অনেকেই ভেবে বসছেন যে হয়তো তাদের বিবেক জেগে উঠেছে, কিন্তু এটা কোনো আত্মসমালোচনা তো নয়, মনে হচ্ছে না। এটা পুরনো নাটকের মতো নতুন দৃশ্য হচ্ছে। যুদ্ধক্ষেত্রে মৃতদেহের পাশে মৃতের ভান করে পড়ে থাকা সৈনিকের মতো, যাতে প্রতিপক্ষ ভাবে ওরা শেষ, তারপর সুযোগ বুঝে পেছন থেকে গুলি করা যায়। মানে এরকম একটা ভাব চলছে এনসিপির কর্মকাণ্ডে। এই ভুল করেছি নাটক আসলে ভয়ের মুখোশ, কারণ তারা বুঝে গেছে তাদের সময় ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক মঞ্চে একের পর এক খবর বেরোচ্ছে ইউনূসের সরকারের বিরুদ্ধে, অভিযোগ জমে পাহাড় হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন এসেছে তা তাদের জন্য দুঃস্বপ্নের মতো। কানাডা, বেলজিয়াম, ভারত, পোল্যান্ড, যুক্তরাজ্যের মানবাধিকার কর্মীরা একসঙ্গে বলছেন বাংলাদেশে এখন মানবাধিকার সংকট প্রবল হয়ে উঠেছে। বাংলাদেশ এখন মানবাধিকার সংকটের মধ্যে আছে। অধ্যাপক হাবিবে মিল্লাতের সম্প্রতি প্রকাশিত এক তথ্য অনুযায়ী ইন্টারিম সরকার, এই ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে 213 জন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, 600 জন গণপিটুনিতে মারা গেছে, বড় দিনে আগুন দেওয়া হয়েছে 17টি গির্জায়। ভাবুন, এই ঘটনাগুলো 1 বছরের মধ্যে হয়েছে। আর হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভেঙে ফেলা, মূর্তি ভেঙে ফেলা তো অহরহ ঘটছে। এই অবস্থায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি এক গভীর উদ্বেগজনক বিবৃতি দিয়েছে, যেটা পুরো পরিস্থিতি গা ছমছমে চিত্রটি পরিষ্কার করে দেয়। তারা বলেছে ইউনূস সরকার সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে। এমন একটি দল যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, তাদের সভা সমাবেশ, প্রকাশনা, এমনকি অনলাইন বক্তব্য পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এক স্পষ্ট বার্তায় বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার নামে মানুষের মৌলিক অধিকার হরণ কখনোই মেনে নেওয়া যায় না। একথা তারা আগেও বলেছেন। এই HRW বা হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে আরো জানিয়েছে যে কয়েক লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। অনেকে চিকিৎসা পাচ্ছেন না, যা সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। একটি ঘটনার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে 28শে আগস্ট মঞ্চ 71-এর একটি শান্তিপূর্ণ আলোচনা সভা থেকে 16 জন বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, যারা কোনো সহিংসতার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণ নেই। তাদেরকেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এমনকি সাংবাদিক মঞ্জুরুল আজম পান্নাকে বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে আদালতে হাজির করা হয়। এটি এই সরকারের দমন নীতির ভয়াবহ রূপ তুলে ধরে। এর আগে থেকেই তো অসংখ্য সাংবাদিক বন্দী আছে এই সরকারের আমলে জেলখানায় বিনা বিচারে। মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শ্যামল দত্ত, কত নাম বলবো বলুন। আইন ও সালিশ কেন্দ্র বলছে 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 152 জন মব সন্ত্রাসে নিহত হয়েছে। রাজনৈতিক সহিংসতা এখন এমন মাত্রায় পৌঁছেছে যে আওয়ামী লীগ কর্মীদের এখন দুটি অপশন, হয় জেলে যাও নালে মৃত্যুবরণ করো। বিদেশিরা এখন দেখছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে যে স্বপ্নের গণতন্ত্র বানাতে চেয়েছিল তা পরিণত হয়েছে ভয়াবহ বিশৃঙ্খলায়। যারা দেশ চালাচ্ছে তাদের হাতে এখন শুধু ভয় আর সহিংসতার অস্ত্র ছাড়া আর কিছু নেই। এই চাপের মধ্যে 3রা অক্টোবর দ্য টাইমস পত্রিকা খবর ছেপেছে, ব্রিটিশ এমপিস কল ফর আর্লি অ্যান্ড ইনক্লুসিভ পোলস ইন বাংলাদেশ। ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ এবং লেবার দুই দলের এমপিরাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। আর সবচেয়ে বড় আঘাত এসেছে আমেরিকা থেকে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলা মাইকেল রুবিন এক নিবন্ধে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। রুবিন এই সরকারকে ধীর গতির অভ্যুত্থান বলে অভিহিত করেছেন, যা মুখে গণতন্ত্র বললেও আসলে এক ভয়ঙ্কর একনায়কতন্ত্র
প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। তিনি নির্দিষ্টভাবে 5টি সুপারিশ করেছেন। ইউনূসের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা, জামায়াতকে সন্ত্রাসী ঘোষণা, বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের পর্যবেক্ষণ শুরু এবং শেখ হাসিনাকে পুনরায় বৈধ নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা। এইসব বার্তার কারণেই এখন সরকার খুব আতঙ্কে। একদিন যারা বল প্রয়োগ করে সবাইকে চুপ করিয়ে দিয়েছিল, আজ নিজেরাই একে অপরকে দোষারোপ করছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছেন, 2025 সালের জুলাইয়ে ইউনূস সরকার জাতিসংঘের সঙ্গে একটি মানবাধিকার সংক্রান্ত 3 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও বাস্তবে এই সময়েই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। এটি ইউনূস সরকারের বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের ভেতরেও তাদের ভয় আরো গভীর। তারা জানে আওয়ামী লীগের কর্মীরা দমে যায়নি, আওয়ামী লীগের মিছিল বেরোতো, সেই মিছিলকেও বন্ধ করে দিয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে স্বীকার করেছেন। তিনি খুব দম্ভ করে বলেছেন এখন আওয়ামী লীগের মিছিল বন্ধ হয়ে গেছে। কারণ কি, আওয়ামী লীগের মিছিল থেকে লোক ধরিয়ে দিতে পারলে, থানাগুলোকে অঘোষিত নির্দেশ দেওয়া হয়েছে, এদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার আছে। তৃণমূলের মানুষের ঘৃণা আর ক্ষোভ এখন ক্রমেই সংগঠিত হচ্ছে। ইউনূসের প্রশাসনের হাতে যারা নির্যাতনের শিকার, তারা আজ প্রতিশোধ নয়, ন্যায় বিচার চাইছে। কিন্তু সেই ন্যায় বিচার আসবে বলেই এত ভয় এই ইউনূস সরকারের। যারা এতদিন রাজপথে ত্রাসের রাজত্ব চালিয়েছিল, তারাই এখন রাস্তায় বের হতে ভয় পায়। তারা জানে ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ তাদের চারপাশে কেবল সন্দেহ আর আতঙ্ক। তাদের মুখে হাসি আছে, কিন্তু চোখে নেই ঘুম। এই অবস্থায় ইউনূস নিজেও বোঝার চেষ্টা করছেন কোন পথে বেরোনো যায়, সেফ এক্সিট কোথায় পাওয়া যায়। কখনো তিনি শেখ হাসিনার কথা বলছেন, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। আবার কখনো নিজের উপদেষ্টাদের দোষ দিচ্ছেন যেন দায় একা তার না হয়। কিন্তু তিনি জানেন আন্তর্জাতিক মহলে এখন তার নাম মানেই বিতর্ক, তার সরকার মানেই সহিংসতা আর মানবাধিকার লঙ্ঘন। অনেকে হয়তো মনে করছেন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়াটাও হয়তো ভুল ছিল। বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে সরকার ভয় দেখিয়ে টিকে আছে, তাদের পতন অনিবার্য। হাওয়াটা নরম ভাবে বদলাচ্ছে না, খুব দ্রুত বদলাচ্ছে। ইউনূস তার সঙ্গীরা সেটা টের পাচ্ছে বলেই তারা এত ব্যস্ত নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে। রাজনীতিতে যখন ক্ষমতার পালা বদলাতে থাকে, প্রথমে তারা ভয় পায়, কিন্তু ভয় পায় কারা? অত্যাচারিতরা ভয় পায় না, ভয় পায় যারা অত্যাচার করেছে তারা। আজ সেই ভয়টাই চারপাশে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইউনূস এবং তার এই সন্ত্রাসের সহচররা জানে তাদের সময়টা শেষের দিকে, ক্ষমতার হাওয়া ঘুরে যাচ্ছে। এখন তারা চেষ্টা করছে ইতিহাসের আদালতে কিছুটা সহানুভূতি কেনার জন্য। কিন্তু ইতিহাস কখনো তো দয়াশীল নয়। বলুন, ইতিহাস দয়াশীল? ইতিহাস ইউনূসকে ক্ষমা করবে? ইতিহাস মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ক্ষমা করেছিল, ইতিহাস জিয়াউর রহমানকে ক্ষমা করেছে, ইতিহাস এরশাদকে ক্ষমা করেছে, ইতিহাস বেগম জিয়াকে ক্ষমা করেছে, ইতিহাস তো শেখ হাসিনাকে ক্ষমা করছে না। তাহলে ডক্টর ইউনূসকে কেন ক্ষমা করবে? একটি সাজানো গোছানো বাংলাদেশকে যে এলোমেলো করে দিয়েছে, তাকে কেন ক্ষমা করবে বাংলাদেশের মানুষ? আপনি করবেন? আমার তো মনে হয় না। ভালো থাকুন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ক্যান্টনমেন্টে কি হচ্ছে, কতজন আর্মি অফিসার অ্যারেস্ট হলেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের দায়ে, অপরাধটা কি? গুম, খুন, জোরপূর্বক আটক রাখা, এমন অপরাধে 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 8-এর পরে আজকে 11 অক্টোবর শনিবার। এই কয়েকদিনে কি হলো, আপনারা কি হলো ইতিমধ্যেই জানেন যে ক্যান্টনমেন্টে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের মধ্যে, মত দ্বিমত আছে। এবং যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগেনস্টে সেনা কর্মকর্তাদেরকে ধরে বিচার করতে চায়, তারা এমন প্রচারটাও করছে যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ডক্টর ইউনূস যা করছে তাতে সহযোগিতা করবেন। কিন্তু ভাই, ইসলামাবাদ বহুদূর, দিল্লি বহুদূর। সেনাবাহিনীতে দ্বিধা সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এটি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি সবচেয়ে বড় ঘটনা যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। এখানে স্টার জেনারেল পর্যন্ত আছেন। এবং গত 14-15 মাসে এই যে পরিবর্তিত বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের আমলে এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। আমরা গত 15 মাসে বিভিন্ন টার্নিং পয়েন্ট দেখেছি।
সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য, সেনাবাহিনীকে উত্তপ্ত করে দেওয়া, নানা রকম ঘটনা দুর্ঘটনা দেখেছি। সেনাবাহিনী সম্মিলিতভাবে, সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে দফায় দফায় বৈঠক করতে দেখেছি, কিন্তু আবার সবকিছু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজকে যে ঘটনাটার উদ্ভব হয়েছে এটি আমাদের কাছে একদম নতুন। কারণ কোন সিভিল কোর্ট থেকে সেনা কর্মকর্তা, বারবার বলছি, তাহলে তো সেনা আইনের কোনো প্রয়োজন নেই। সেনা আইনকে অবমাননা করা হয়, সেনা আইনকে ছোট করা হয়। 1952 সালের সেনা আইনে বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে, এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর্মি অফিসারদের মধ্যে, শীর্ষ জেনারেলদের মধ্যে। এই যে গ্রেপ্তারি পরোয়ানায় শীর্ষ জেনারেলরাও আছেন এর মধ্যে। আপনারা সাধারণ মানুষ হয়তো অনুমানও করতে পারছেন না, বুঝতেও পারছেন না যে একটা সরকার পতন হয়ে গেছে, আওয়ামী লীগ সরকার, এখন একটা সরকার আসছে, হয়তো সবকিছু কাটিয়ে উঠবে। কিন্তু আমরা এমন এক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি, গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের যে তিল তিল করে প্রশাসন, পুলিশ, আর্মি, বিজিবি, বিভিন্ন বাহিনী যে গড়ে উঠেছে, আজকে একটি পক্ষ চাইছে সবকিছু ধ্বংস করে দিতে। প্রশাসন ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে, পুলিশ ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে, অবশিষ্ট আছে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। গত ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ দিবসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছিলেন যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে, অবশিষ্ট আছে সেনাবাহিনী। আজকে সেনাবাহিনীটাকেও ধ্বংস করবার নানা রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে যদি কেউ অপরাধ করে, অপরাধের বিচার হতে হবে। আমরা যেমন বলছি, সেনা কর্মকর্তারাও বলছেন হ্যাঁ বিচার হতে হবে, কিন্তু বিচারটা কোন প্রক্রিয়ায় হবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই কি তাদের বিরুদ্ধে বিচার করতে পারে? আমি বারবার বলি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও প্রশ্ন আছে। এটি সৃষ্টি হয়েছিল 1971 সালে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। এখানে বিচার হয়েছে, কিন্তু এটিকে এখন ঘুরিয়ে দিয়ে 24 জুলাই আগস্টে যে সহিংস ঘটনা ঘটেছিল, মানুষ হত্যা হয়েছিল, সেই হত্যার বিচার। এই হত্যাটা কে করেছে, কারা করেছে? এক প্রকার মনে হয় যেন প্রহসন। আমি বলছি যে আমরা বিচার চাই, অপরাধীদের অবশ্যই বিচার চাই এবং সকল অপরাধীদের বিচার চাই। এই যে ইন্ডেমনিটি জারি করে জুলাই আগস্টের 24 যে আমার মেট্রো রেল ধ্বংস, আমার বিটিভি ভবন ধ্বংস, আমার সরকারি স্থাপনা ধ্বংস, পুলিশ হত্যার বিচার অফ করে রাখা হয়েছে, আমরা সেই বিচারগুলোও চাই। আমরা বিচার চাই না নয়, অপরাধ হলে বিচার চাই, কিন্তু এই বিচারগুলা কি যথাযথভাবে হচ্ছে? আমি শুরুতে শিরোনামটা বলেছি যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে। ক্যান্টনমেন্ট উত্তপ্ত, ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত, কয়েকটি ভাগে বিভক্ত, 3টি ভাগে, 4টি ভাগে বিভক্ত। এই 4টি ভাগ দিয়ে সেনাবাহিনীকে কি শেষ করে ফেলানো হবে? এবং সেনাবাহিনী কি এটা অ্যাকসেপ্ট করবে শেষ পর্যন্ত? সেনাবাহিনীর একটি বড় অংশ এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এটিকে অ্যাকসেপ্ট করবে? এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করবার পরিস্থিতি তৈরি হয়নি। কি হয় এই মুহূর্তেও কেউ বলতে পারছে না। আসলে কি হবে? আর্মি অফিসাররা কি অ্যারেস্ট হবেন? আমি বলেছিলাম যে কজন অ্যারেস্ট হয়েছেন এখন পর্যন্ত। 8 তারিখের পরে আজকে 11 তারিখে আমরা কথা বলছি, এখন পর্যন্ত একজন আর্মি অফিসারও অ্যারেস্ট হননি। তবে নানাভাবে প্রচারণা করছেন যে অনেকে আত্মগোপনে চলে গেছেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ফাইনালি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হয়। যেমন একজনকে আপনারা খুব ভালো করে চেনেন, মেজর জেনারেল কবির আহমেদ। অপপ্রচার বলুন, গুজব বলুন, যেটাই বলুন, যেভাবেই বলুন, সরকারের পক্ষের লোকজনই ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছে। সেটি অনলাইন যোদ্ধা হতে পারে কিংবা সরকারের অংশ, যে মেজর জেনারেল কবির আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন, যিনি, তাকে কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেবার জন্য ন্যস্ত করা হয়েছিল। তিনি নাকি ইতিমধ্যেই সিলেটের তামাবিল বর্ডার হয়ে দেশ ত্যাগ করেছেন, ভারতে অলরেডি ঢুকে গেছেন। অর্থাৎ আর্মি অফিসারদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা ইতিমধ্যে আত্মগোপনে কেউ দেশ ত্যাগ করেছেন, এমনটাও প্রচারণা চালানো হচ্ছে।
তারা হয়তো আগাম সতর্কতার জন্যই এই কাজটি করছেন, কারণ শেষ পর্যন্ত কোন চাপ থেকে কোন দিকে কি হয়, বাতাস কোন দিকে বয় বলা কঠিন। যদি আইসিটিতে এই মামলাটি ফাইনালি চলে, কিংবা এই মামলাটি যদি আইসিটিতে বিচারের আওতায় নিয়ে যদি সেনা কর্মকর্তাদের অ্যারেস্ট করা হয়, এই সংখ্যাটাও এখনো একটা বড় অংশের মধ্যে আছে। তবে যারা প্রচার করছেন যে সব ঠিক হয়ে গেছে, সেনাপ্রধান ইউনূস সরকার যা করছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা করছে, সব ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, বিষয়টা কিন্তু এত সহজ নয়। পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। সেই জায়গা থেকে এখনো বলা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। শেষ পর্যন্ত এই ইস্যুকে কেন্দ্র করে সরকার পরিবর্তন কিনা, বা কি হবে, সামরিক অভ্যুত্থান কিনা, কি হবে, সত্যিকার অর্থে বাংলাদেশ ভূ রাজনৈতিক ভাবে এবং আভ্যন্তরীণ রাজনৈতিক ভাবে এক টানটন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আছে। এবং বাংলাদেশ পরিস্থিতি পরিবর্তন হবে উত্তরপাড়া থেকে, ক্যান্টনমেন্ট থেকেই, ক্যান্টনমেন্টের মাধ্যমেই 2024 সালের 5 অগাস্ট পট পরিবর্তন হয়েছে। ঠিক তেমনি এখনকার পট পরিবর্তন হতে হলেও ক্যান্টনমেন্ট লাগবে। এছাড়া বাংলাদেশকে বাঁচানো বলুন, মারা বলুন, যেটাই বলুন না কেন, ক্যান্টনমেন্ট থেকে ছাড়া বাংলাদেশ রক্ষার কোনো উপায় নেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলা যায় বিভিন্ন পক্ষের এক প্রকার মুখোমুখি অবস্থায় আছেন। তিনি কি সিদ্ধান্ত নেবেন তার দিকে সবাই তাকিয়ে আছে। সেনাপ্রধানই দেশের এই যে অচল অবস্থা, এক প্রকার এই অচল অবস্থা থেকে বাঁচাতে পারেন। এখন সিদ্ধান্ত সেনাপ্রধানের। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সেনাপ্রধান কি সিদ্ধান্ত নেবেন, কেন গ্রেপ্তার হয়নি, এটিও তো গুরুত্বপূর্ণ ব্যাপার। ইতিমধ্যে যদি আত্মগোপনে যেয়ে থাকেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, তারা আত্মগোপনেই গেলেন কেন? তাদেরকে কি অ্যারেস্ট করা হবে আসলে, নাকি অন্য কিছু হবে, ভিন্ন কিছু হবে? আমাদের এই ভিন্ন কিছু, অন্য কিছু দেখার জন্য প্রতিনিয়ত সচেতন থাকতে হবে, নজর রাখতে হবে। আবার আন্তর্জাতিক নানা খেলা আছে, আমি সেটি নিয়ে আর একটা কন্টেন্ট ভিন্নভাবে করব। কিন্তু ক্যান্টনমেন্টে যা হচ্ছে, পরিবর্তনের একটা সাউন্ড পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত এই যে বড় ইউটার্ন, আমি বললাম যে গত 14-15 মাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশে। এই টার্নিং পয়েন্টকে কেন্দ্র করেই বর্তমানে যে অনৈক্য, একটা অচল অবস্থা বাংলাদেশে, এই সব কিছুর অবসান হতে পারে। এবং এই অবসানের একমাত্র যার উপরে, তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা প্রত্যাশা করব যে জেনারেল ওয়াকারুজ্জামান যে পক্ষেরই হন না কেন, তাকে নিয়ে নানান গুজব, নানান প্রপাগান্ডা আছে, তাকে তুলোধনা করে সব পক্ষ। যারা সরকারের পক্ষ, তারাও তার অপসারণ চায়, তারাও তার গোষ্ঠী উদ্ধার করে। আবার যারা সরকারের বিপক্ষ, আওয়ামীপন্থী, তারাও তার গোষ্ঠী উদ্ধার করে। তিনি যাবেন কোন পক্ষে? কাজেই তিনি কোন পক্ষে যাবেন, সত্য এবং ন্যায়ের পক্ষে যাবেন, সেটাই বাংলাদেশকে রক্ষা করবে। তার পক্ষটাই বাংলাদেশের পক্ষ হওয়া উচিত। আমরা প্রত্যাশা করব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সময়ের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে পর্যন্তই।